মুভি শুরুতে আমরা আফগানিস্তানের এক উত্তপ্ত ময়দান দেখতে পাই। আমেরিকার মিলিটারির এক বিশাল ফোর্স ট্যাঙ্কগুলো নিয়ে ধুলা উড়িয়ে মিশনের জন্য সামনে এগিয়ে যাচ্ছিল। হঠাৎ মাঝ রাস্তায় ট্যাঙ্কগুলো একদম দাঁড়িয়ে যায়। ট্যাঙ্কের ভেতর থেকে আমাদের মুভির নায়ক জ্যাক বের হয়ে আসে আর রাগে গজগজ করতে করতে সামনে এগিয়ে যায়। তারপর বলতে থাকে, কি রে ভাই, ট্যাঙ্ক থামালি কেন? উল্টো দিক থেকে আরেক সৈন্য বেরিয়ে এসে তেড়ে ফুরে বলতে থাকে, তোর কি সমস্যা? আমার ইচ্ছে হয়েছে তাই ট্যাঙ্ক থামিয়েছি। এতই যদি তারা থাকে তবে পাশ কাটিয়ে বেরিয়ে যায় না। মুভি শুরুতেই দেখে মনে হবে যে একে অপরের সাথে এই বুঝি মারামারি লেগে যাবে, কিন্তু হঠাৎই তাদের হাসি মুখ দেখে বুঝতে পারা যায় যে এই ঘটনাটা ছিল সেফ একটা মজা মাত্র। আর এরা সম্পর্কে হচ্ছে আপন দুই ভাই। জ্যাকের ভাই ইচ্ছে করে ট্যাঙ্কটা একটু ঝামেলার জন্যই ফেলে রেখেছিল, যাতে ওরা কিছুক্ষণের জন্য এখানে রেস্ট করতে পারে। আসলে এই আমেরিকান মিলিটারি ফোর্স এখানে আফগানিস্তানে এসেছে তাদের গুপ্ত একটা মিশন চালাতে। যাই হোক, তারা যখন সেখানে বিশ্রাম নিয়েছিল তখন জ্যাকের ভাই তাকে বলতে থাকে, শোন ভাই, আমরা এখানে কি করছি বলতো? আমাদের স্বপ্ন তো রেঞ্জার হওয়া। আমি খবর পেয়েছি জুন মাসেই রেঞ্জার টিমের ট্রেনিং শুরু হতে যাচ্ছে। চল দুই ভাই মিলে ট্রেনিংটা শুরু করি। আসলে এখানে রেঞ্জার ট্রেনিং মানে হচ্ছে যে আমেরিকার মিলিটারি ফোর্স থেকে সবথেকে তুখোড় সব মিলিটারিদেরকে একটা মিশনে পাঠানো হয় এবং সেখানে ট্রেনিং শেষ করার পরে যারা জয়লাভ করে তাদেরকেই সেই ব্যাজ দেওয়া হয়। তবে এই রেঞ্জার আর্মি হওয়া এতটাও সহজ ব্যাপার নয়। এর কাহিনী তোমরা সামনে দেখতে চলেছ। তার ভাইয়ের কথাবার্তা শুনে জ্যাক শুরুতেই একটু ইতস্ত করে, কারণ তাদের এখন মোটামুটি বয়স হয়ে গেছে এবং এই পরিস্থিতি থেকে তারা ওই মিশনে কোনোভাবেই পাস করে আসতে পারবে না, কারণ রেঞ্জার আর্মি যে কেউ চাইলেই হতে পারে না। কিন্তু তার ভাইয়ের এই কথার কাছে সে হার মেনে যায়। সে ঠিক করে যে তার ভাই যেহেতু বলছে এই ট্রেনিংটা শেষ করেই তারা আমেরিকাতে ফিরে যাবে এবং রেঞ্জার ব্যাচের ট্রেনিং এ অংশ নেবে, কিন্তু বিধাতা হয়তো তাদের কপালে অন্য কিছু লিখেছিল। জ্যাক যখন তার ট্যাঙ্কের দিকে ফিরে যাচ্ছিল, হঠাৎই চারপাশ কাঁপিয়ে আফগানিস্তানে তালেবানদের এক বিশাল মিসাইল এসে তাদের ট্যাঙ্কের উপরে আশ্রে পড়তে শুরু করে। শুরু হয় চারপাশ থেকে তালেবানদের এক মরণঘাতী হামলা। চারপাশ থেকে মর্টার শেল এবং বড় বড় মিসাইল গুলো এসে তাদের ট্যাঙ্কগুলোকে একেবারে ধুলোর সাথে মিশিয়ে দিচ্ছিল। এই ভয়ঙ্কর হামলা দেখে তারা কোন দিক থেকে পালাবে কিছুই বুঝতে পারছিল না। মুহূর্তের মধ্যে পুরো এলাকাটি একটা ধ্বংসস্তূপে পরিণত হতে থাকে আর এক একটা আমেরিকান সৈন্য যেন মরির মতো চারিদিকে খয়ের মতো ফুটতে শুরু করে। চোখের সামনে একের পর এক ট্যাঙ্ক উড়ে যেতে থাকে, এমনকি আমেরিকার সকল আর্মিগুলো একে একে তাদের প্রাণ হারাতে শুরু করে। ভাইরে ভাই, এই হামলার জন্য তারা মোটেও প্রস্তুত ছিল না। আর এমন জোরালো হামলা দেখে তারাও বুঝতে পারে যে তালেবান আসলে কি জিনিস। যাই হোক, এখানে জ্যাক তাকে কোন রকমে নিজের জান বাঁচাতে সক্ষম হলেও সে মারাত্মক রকমের মিসাইলের আঘাতে আহত হয়েছিল। বেশ কয়েক ঘন্টা পরে যখন তার জ্ঞান ফিরে আসে, প্রথমেই তার ভাইয়ের কথা মনে হয়। অবশেষে চারপাশে সে চোখ মেলে দেখতে পায় যে তাদের প্রত্যেকটা ট্যাঙ্ক এবং এক একজন আমেরিকান সৈন্য এলোমেলো ভাবে ছন্নছাড়া হয়ে পড়ে রয়েছে। সেই লাশের স্তূপের মধ্যে থেকে সে যখন তার ভাইকে খুঁজছিল, এবার সে তার ভাইয়ের ডেড বডি খুঁজে পায়। তার ভাইকে নিজের চোখের সামনে মরে পড়ে থাকতে দেখে সে একেবারে থতমত খেয়ে যায়। মাত্র কিছুক্ষণ আগে যে ভাইটি তার সাথে হাস্যোজ্জ্বল ভাবে কথা বলছিল, সেই ভাইটি কিছুক্ষণের ব্যবধানে এখন মৃত লাশ হয়ে পড়ে রয়েছে তারই চোখের সামনে। এই সকল কিছু ভাবতে ভাবতে হঠাৎ কোথায় থেকে আবারও যেন মর্টার শেলের আক্রমণ শুরু হয়। আর এই তুমুল আক্রমণের মধ্যে পড়ে অবশেষে জ্যাক তার জ্ঞান হারিয়ে ফেলে। এখান থেকে কয়েক ঘন্টা পরে আবারও যখন তার জ্ঞান ফিরে, তখন সে দেখতে পায় যে সে একটি বাসের মধ্যে বসে রয়েছে। তখন তার চারপাশে অনেকগুলো আমেরিকান সৈন্য ছিল। আসলে তাকে ওই জায়গা থেকে রেস্কিউ করে নিয়ে আসা হয়েছে। জ্ঞান ফেরার পরে ওই ভয়ঙ্কর হামলার কথা মনে করে তার আত্মা একদম কেঁপে উঠতে থাকে। তবে এখানে সে মনে করতে পারে যে তার ভাই আর বেঁচে নাই, এই কারণে সে মনে মনে বেশ কষ্ট পায়। যাই হোক, এই ঘটনার পরে কেটে গেছে প্রায় 2 বছর, কিন্তু সেই দিনের সেই রক্তাক্ত স্মৃতি জ্যাকের মন থেকে আজও ভুলেনি। এমনকি সে তার ভাইকে এখনো ভুলতে পারেনি। জ্যাক বর্তমানে এসেছে কলোরাডোতে রেঞ্জার সিলেকশনের প্রোগ্রামে অংশ নিতে। সে তার ভাইকে দেওয়া কথা রাখার জন্যই এই মিশনে অংশগ্রহণ করতে এসেছে। তবে জ্যাক খুব ভালো করেই জানে যে এই রেঞ্জার ব্যাচের সিলেকশন হওয়া এতটাও সহজ তার জন্য নয়। তবে যেহেতু সে তার ভাইকে কথা দিয়েছিল, তাই সে তার জীবন দিয়ে হলো এই রেঞ্জার মিশনে সিলেক্ট হবে। আমেরিকার প্রত্যেকটা স্টেট থেকে বাঘা বাঘা সব সৈন্য এসেছে এখানে রেঞ্জার হওয়ার স্বপ্ন নিয়ে। তবে সিলেকশনটা মোটেও এতটা সহজ নয়। ক্যাপ্টেন সবাইকে সাফ জানিয়ে দেয় তাদের হাতে মাত্র 4 সপ্তাহ সময় রয়েছে। এই 4 সপ্তাহ সময়ের মধ্যে কঠিন সকল পরীক্ষা দিয়ে যারা টিকে থাকতে পারবে তারাই পাবে সেই গর্বের রেঞ্জার ব্যাচ। ঘোষণাটি শুনে সকলেই বুঝতে পারে এখানে টিকে থাকা তাদের জন্য মোটেও সহজ হবে না, কারণ সাধারণ মিলিটারি ট্রেনিং এবং এই রেঞ্জার ট্রেনিং এর মধ্যে আকাশ পাতাল ফারাক রয়েছে। এভাবেই একে একে তাদের এক একটা মিশন শুরু হয়ে যায়। আর যারা ব্যর্থ হয়েছিল তাদের ঝটপট তল্পা গুছিয়ে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছিল। ট্রেনিং এর গতি যেমন বাড়ছে, তেমনি তাদের টিকে থাকার জন্য আস্তে আস্তে কমে যাচ্ছিল। একে একে 2 সপ্তাহ পার হওয়ার পরে 3য় সপ্তাহে তাদের ট্রেনিং শুরু হয়। সবাই দেখছিল জ্যাক নামের সেই লোকটা কারোর সাথে কোনো কথাই বলে না। সে
সে একাই 100। তার ট্রেনিং এর প্রতি একনিষ্ঠ মনোযোগ দেখে বাকিদের মনে বেশ কৌতূহল জেগে বসে। একদিন স্মিথ আর ভেলেরেরা নামক দুজন মিলিটারি সদস্য আড়ালে বসে থেকে আলাপ করছিল যে এই লোকটার আসল পরিচয় কি। তখন ভ্যালেরেরা বলতে থাকে যে এই লোকের নাম হচ্ছে জ্যাক। আফগানিস্তানের ভয়ঙ্কর সেই মিশন চলাকালীন সময়ে তালিবানদের ভয়ানক হামলায় সে তার পুরো টিম হারিয়েছিল, এমনকি নিজের ভাইকেও সে নিজের চোখের সামনে মরতে দেখেছিল এবং তার ভাইয়ের মৃতদেহ 10 মাইল নিজের ঘাড়ে করে বেস ক্যাম্পে ফিরিয়ে এনেছিল। যেহেতু সে ওই ভয়ঙ্কর তালেবানদের হামলায় একাই ফিরে এসেছিল, যার কারণে তাকে সিলভার স্টার পদক দেওয়া হয়েছিল। স্মিথ এই সকল কথাবার্তা শুনে সে আর ঠিক থাকতে পারে না। এবার সে নিজেই জ্যাকের কাছে যেয়ে সরাসরি প্রশ্ন করে বসে, আরে ভাই বলো তো, আফগানিস্তানে তালেবানদের সাথে তোমাদের কি হয়েছিল? জ্যাক কোনো উত্তর না দিয়ে পাথরের মতো চুপচাপ বসে নিজের কাজ করছিল। এখানে এই কাহিনীগুলো দেখে স্মিথের টিম লিডার জ্যাকব তাকে ধমক দিয়ে থামিয়ে দেয়। তারপর বলতে থাকে যে লোকটা তার জীবনে সবকিছু হারিয়েছে, তার পুরনো ক্ষত খুঁড়ে খুঁড়ে তাকে কষ্ট দেওয়ার কোনো মানে হয় না। এদিকে বাহিরের দুনিয়ায় তখন অশুভ বাতাস বইছিল। খবরের কাগজের হেডলাইনে আসে নাসা এক বিশাল অ্যাস্টেরয়েড খুঁজে পেয়েছে, যেটা প্রবল গতিতে পৃথিবীর বায়ুমণ্ডলের দিকে এগিয়ে আসে। কিন্তু কে শোনে কার কথা? সবাই তখন নিজের নিজের ট্রেনিং নিয়ে ব্যস্ত। ট্রেনিং এর চতুর্থ অর্থাৎ শেষ সপ্তাহে এসে শুরু হয় আসল মহড়া। এবার তাদের ছোড়া হলো বিশাল এক সুইমিং পুলের গভীরের মধ্যে। দম বন্ধ করা সেই পরিবেশে একে একে সকল সৈন্য ভেসে উঠছিল, কারণ দম বন্ধ করে পানির নিচে এতক্ষণ ধরে থাকা কারো পক্ষেই সম্ভব ছিল না। কিন্তু জ্যাক সে জেদ ধরে পানির মধ্যে বসেছিল, তাকে যে কোনো মূল্যে পার হতে হবে। কিন্তু পানির গভীরে থাকা অবস্থায় তার চোখের সামনে ভেসে ওঠে সেই বিভীষিকাময় স্মৃতি, তার ভাইয়ের রক্তাক্ত শরীর এবং তালেবানদের ভয়ঙ্কর হামলা। টমার চোটে তার মস্তিষ্ক যেন স্থবির হয়ে যায়, সাথে সাথে সে পানির নিচে তার জ্ঞান হারিয়ে ফেলে। তবে ভাগ্য ভালো ছিল, পাশে থাকা সৈন্যরা তাকে দ্রুত উদ্ধার করে পানির উপরে টেনে তুলে। পানির নিচে থেকে উদ্ধার করার পরে জ্যাকের যখন জ্ঞান ফিরে, তখন তার ফুসফুস থেকে পানি বের করে দেওয়া হয়। সে সুস্থ তো হলো, কিন্তু বিপদ তখনও কাটেনি। ক্যাপ্টেন তাকে সোজা ডেকে পাঠায় তার নিজের অফিস রুমে। এক গম্ভীর মুখে ক্যাপ্টেন তাকে বলতে থাকে, জ্যাক, তোমাকে আমি ট্রেনিং থেকে বের করে দিতে বাধ্য হচ্ছি, তুমি বাড়ি ফিরে যাও। এই কথা শুনে জ্যাকের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। রাগে আর ক্ষোভে সে চিৎকার করে বলতে থাকে, কেন স্যার, আমার অপরাধটা কি? প্রত্যেকটা মিশন তো আমি নিখুঁত ভাবে শেষ করেছি। ক্যাপ্টেন ধীরস্থির ভাবে তাকে বোঝাতে থাকে, সমস্যাটা আসলে পারফরমেন্সের নয়, সমস্যাটা তোমার মনের ভেতরে। তুমি নিজেকে যেভাবে পুড়িয়ে মারছো তাতে যে কোনো সময়ে বড় বিপদের শঙ্কা রয়েছে। তুমি রাতে ঘুমাও না, কারোর সাথে মেশো না, এমনকি এই মিশনে থাকতে গেলে একটা লিমিটের মধ্যে থাকতে হবে। আর তুমি তো একটা মানুষ, তুমি তো কোনো রোবট না, তাই না? তুমি 4 বার আবেদন করেছো এখানে আসার জন্য। আমি বুঝতে পারছি যে রেঞ্জার ব্যাচ পাওয়ার জন্য তুমি কতটা মরিয়া, কিন্তু এই ব্যাপারে সই করো আর ট্রেনিং ছেড়ে এখান থেকে চলে যাও। তা না হলে যদি আমি তোমাকে এখান থেকে রিজেক্ট করে দিই, তবে তুমি পরবর্তীতে আর জীবনেও এই রেঞ্জার হওয়ার সুযোগ পাবে না। কিন্তু জ্যাক তো আর হার মানার পাত্র নয়। সে সাফ জানিয়ে দেয় এটাই তার শেষ সপ্তাহ, সে কোনোভাবে এই মিশন ছেড়ে বাসায় ফিরে যাবে না। ট্রেনিং এর চতুর্থ সপ্তাহে আরো কয়েকজন সৈনিক এই মিশন থেকে বাদ পড়ে যায়, কিন্তু আশ্চর্যজনকভাবে জ্যাক এই মিশনেও টিকে যায়। ক্যাপ্টেন তাকে শেষ মিশনের জন্য সিলেক্ট করে। ক্যাপ্টেনের ভাষায় এটা ছিল সবথেকে ভয়ঙ্কর এবং আগুনের পরীক্ষা। মিশনটা হলো শত্রুর এলাকায় তাদের একটা গোপন এয়ারক্রাফট বিধ্বস্ত হয়েছে। সেই শত্রুর এলাকায় ঢুকে পুরো এয়ারক্রাফটটাকে মিশিয়ে দিতে হবে, যেন প্রযুক্তি শত্রুর হাতে না পড়ে। সেই সাথে বিদ্রোহীদের গ্রাম খুঁজে বের করে বিধ্বস্ত হওয়া এয়ারক্রাফটের পাইলটকে খুঁজে বের করতে হবে এবং তাকে রেস্কিউ করে আমেরিকাতে ফিরিয়ে নিয়ে আসতে হবে। কিন্তু এই মিশনে নামার আগে সকলেরই চোখ কান খোলা রেখে সাবধানে চলতে হবে। চারিদিক ইনস্ট্রাক্টররা ওত পেতে রয়েছে, যে কোনো সময়ে তারা আক্রমণ করবে তোমাদের ওপরে। তবে এই মিশনের লিডার কে হবে? এতদিন ধরে জ্যাকব পুরো টিমকে কমেন্ট করছিল, তবে এবার ক্যাপ্টেন তাকে সরিয়ে দিয়ে জ্যাককে বানিয়ে বসে এই টিমের মেইন লিডার বা টিমের ফার্স্ট কমান্ডার। ক্যাপ্টেন খুব ভালো করে বুঝতে পেরেছে যে এই জ্যাকের নেশা আসলে কতটা কঠিন, আর এটাই হচ্ছে জ্যাকের শেষ সুযোগ। তবে এখানে তার মনে একটা ভয় ছিল, যদি জ্যাক তার আবেগের বসে শত্রুর ফাঁদে পা দিয়ে বসে, তবে মিশনে তো ফেল হবেই হবে, তার জীবনটাও হারাবে। ক্যাপ্টেন সোজাসুজি তাকে বলে দেয়, জ্যাক, আমি তোমার উপরে বিশ্বাস করে এই মিশনের লিডার বানিয়েছি। যদি তুমি মিশন শেষ করে ফিনিশ লাইন পার করতে পারো, তবে আমি ইউএস আর্মির রেঞ্জার ব্যাচটা নিজের হাতে তোমার বুকে পরিয়ে দেব। এবার শুরু হলো তাদের আসল লড়াই। হেলিকপ্টার থেকে তাদের নামিয়ে দেওয়া হয় এক দুর্গম ড্রপ জোনে। সেখান থেকে পায়ে হেঁটে এগোতে হবে টার্গেটের দিকে। হাতে কেবল রেডিও আর একটা করে কম্পাস। সারাদিনের ক্লান্তিকর হাঁটার পরে রাতে যখন তারা জঙ্গলের উপরে বিশ্রাম নিচ্ছে, হঠাৎ মাথার উপর দিয়ে প্রচন্ড গতিতে কিছু একটা উড়ে চলে যায়। সবাই ভাবছিল হয়তো ক্যাপ্টেন তাদের উপরে রকেট ছুটছে, কারণ তারা বিশ্রাম নিচ্ছিল, যেখানে বিশ্রাম নেওয়া তাদের জন্য নিষেধ ছিল। তারা ভয়ে আবারও দ্রুত সামনে এগোতে শুরু করে। পরদিন সকালে তারা পৌঁছালো সেই রহস্যময় মেশিনের সামনে, যেটা নদীর ধারে পড়েছিল। সবাই তো নিশ্চিত এটাই তাদের টার্গেট, কিন্তু জ্যাকের মনে
মনে খটকা লাগছিল। সে রেডিওতে বারবার যোগাযোগ করার চেষ্টা করছিল, কিন্তু রেডিও থেকে শুধু অদ্ভুত সকল সাউন্ড আসছিল। আর একটা সোলজার ফিসফিস করে বলছিল, জ্যাক, কোঅর্ডিনেট অনুযায়ী আমাদের টার্গেট এখান থেকে আরো 100 মিটার দূরে। কিন্তু কে শোনে কার কথা? তারা সকলে বলছিল, টার্গেট তো আমাদের চোখের সামনে পড়ে রয়েছে, 100 মিটার আমরা কেন অযথা হাঁটবো? আসলে তারা যেই এয়ার ক্যাপ খুঁজছিল এটা সেই এয়ার ক্যাপ ছিল না। এটা যে কি ভয়ঙ্কর জিনিস ছিল তারা আসলে অনুমানই করতে পারেনি। টিমের বাকিরা জ্যাকের কথায় পাত্তা না দিয়ে মেশিনটা উড়িয়ে দেওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়ে। তারা চারিদিক পজিশন নিয়ে বোমাগুলো সেট করতে শুরু করে। জ্যাকের নজর পড়ে জঙ্গলের গভীরের দিকে, যেখানে কিছু একটা চকচক করে জ্বলছিল। তার মনের ভেতরে খটকা যেন আরো বেড়ে যেতে থাকে। সে দেরি না করে একাই ওই জঙ্গলের দিকে দৌড়ানো শুরু করে। এদিকে তার টিমের সদস্যরা কোনো কিছু না ভেবেই সেই মেশিনে বোমা লাগিয়ে ব্লাস্ট করে দেয়। সবাই ভাবছিল তাদের মিশন সাকসেসফুল, তাদের সেই এয়ার ক্যাপ তারা ধ্বংস করতে সক্ষম হয়েছে। কিন্তু ধোঁয়া সরে যেতেই দেখা যায় মেশিনের উপরে একটা আঁচড়ও পড়েনি। উল্টা ঘটলো এক ভয়ঙ্কর কাণ্ড। সেই অকেজো মেশিনটা হঠাৎ যান্ত্রিক শব্দে জেগে ওঠে। মুহূর্তের মধ্যেই সেই মেশিনটা একটা বিশাল রোবটে পরিণত হয় আর তাদের দিকে ঘুরে তাকায়। রোবটটার লাল চোখ দিয়ে সবাইকে স্ক্যান করতে শুরু করে দেয়। রোবটটা যখন বুক চিরে আস্ত একটা কামান বের করে, তখন আর কারো বুঝতে বাকি থাকে না যে এটা কোনো সাধারণ ট্রেনিং মেশিন নয়। মুহূর্তের মধ্যে শুরু হলো নারকীয় তাণ্ডব। রোবটটা তার স্ক্যান করা এরিয়ার মধ্যে সামনে যাকেই পাচ্ছিল তাকেই গুলি করে ঝাঁঝরা করে দিয়েছিল। ভেলেরিনাকে মারার জন্য রোবটটা যখন নিশানা তাক করে, জ্যাক ঠিক আগ মুহূর্তেই ঝাঁপিয়ে পড়ে তাকে কোনো রকমের জানে বাঁচায়। বাকি সোলজাররা প্রাণ বাঁচাতে জঙ্গলের মধ্যে এদিক সেদিক ভৌদৌড় দিতে শুরু করে। কিন্তু রোবটটা এবার সবাইকে টার্গেট লক করে একটা গোলা ছুড়ে ফেলে, যা তাদেরকে পাহাড়ের ওপর থেকে খাদের মধ্যে নিচে ফেলে দেয়। উপরে থেকে নিচে পড়ার ধাক্কায় অনেকেই ঘটনাস্থলে মারা যায়। যারা তখনও বেঁচে ছিল তাদের অবস্থাও আশঙ্কাজনক। জ্যাক কোনো রকমে নিজেকে সামলে আহতদের আড়াল করার চেষ্টা করছিল। জ্যাকবের পায়ের অবস্থা এতটাই করুণ যে হাড়গোড় ভেঙে একেবারে চুরমার হয়ে গিয়েছিল, যার কারণে সে এক চুলো নড়তে পারছিল না। জ্যাক জিজ্ঞেস করে রেডিও কোথায়। বাকি টিমমেটরা জানায় যে রেডিও যার কাছে ছিল সে ওপরেই মারা গেছে। এই কথা শুনে জ্যাক নিজের জানের ঝুঁকি নিয়ে আবারও উপরে যায়, কিন্তু সেখানে যে দেখে যে রেডিওটা সেখানে চুরমার অবস্থায় পড়ে রয়েছে। ঠিক তখনই সে দেখে যে ওই দানব রোবটটা 2 পায়ে ভর দিয়ে হেঁটে হেঁটে তাদেরকে খুঁজে বেড়াচ্ছে। জ্যাকের চোখের সামনে সে একজন আর্মিকে গুলি করে একদম ঝাঁঝরা করে দেয়। জ্যাক কোনো রকমে প্রাণ নিয়ে আবারও নিচে নেমে আসে। এখন বাঁচার একটাই রাস্তা, পাহাড়ের খাদ বেয়ে নিচে নামতে হবে। কিন্তু জ্যাকবের এই ভাঙা পা নিয়ে খাড়া পাহাড় বেয়ে নামা কি একেবারে অসম্ভব। কিন্তু বিপদ বাড়লো তখন, যখন রোবটটা পাহাড়ের উপরে এসে দাঁড়ায়। যেই সোলজারটা তাদের রশি ধরেছিল তাকে দেখা মাত্রই রোবটটা তাকে একেবারে ফায়ার করে সাতু করে দেয়। রশি ফসকে জ্যাকব সজোরে আশ্রয় পড়ে পাহাড় থেকে মাটির নিচে। তার ভাঙা পা একেবারে ভেঙে আরো দুমড়ে মুচড়ে যায়। রোবটটা তখন ঠিক তাদের মাথার উপরে এসে তাদেরকে স্ক্যান করে খুঁজে বেড়াচ্ছিল। জ্যাক এবং তার টিম পাথরের আড়ালে শ্বাস চেপে বসে রয়েছিল এবং রোবটটা এতটাই কাছে ছিল যে রোবটের যান্ত্রিক নিঃশ্বাসও তারা শুনতে পাচ্ছিল। জ্যাকবের পা যেহেতু ভাঙা রয়েছে সে নড়তে পারছিল না, আর এদিকে সেই ভাঙা পা রোবটের স্ক্যানের রাডারে চলে আসে, যার কারণে একটু নড়াচড়া বুঝতে পেরে রোবটটা আবারও তার পা লক্ষ্য করে গুলি করা শুরু করে। জঙ্গলের গাছপালা ছিন্ন ভিন্ন হয়ে উড়ে যাচ্ছিল আর সোলজাররা নিজেদের যান বাঁচাতে আবারও প্রাণপণে ছুটা শুরু করে। জ্যাকব গুরুতর আহত হওয়া সত্ত্বেও তার টিম তাকে কিন্তু একা ছাড়েনি, তাকে স্ট্রেচারে করে তুলে নিয়ে পাহাড়ের উপর দিয়ে সামনে এগোতে থাকে। জ্যাক তার টিমকে পরিষ্কারভাবে বলতে থাকে আসলে তাদের মারাত্মক এক ভুল হয়ে গেছে। তারা আসলে যেটাকে এয়ার ক্যাপ ভেবেছিল সেটা কোনো এয়ার ক্যাপ নয়, বরং তারা এই ভয়ঙ্কর রোবটের উপরে বোমা হামলা করেছে আর এই রোবটটা এখন তারই আক্রমণের বদলা নিচ্ছে। এখানে জ্যাক তার টিমকে বলতে থাকে আমরা যেহেতু বিপদে পড়ে গেছি, যে কোনো উপায়ে আমাদেরকে সেই বিদ্রোহী গ্রামে পৌঁছাতে হবে আর সেখানেই হয়তো আমরা বেঁচে থাকার জন্য সাহায্য পাবো। কিন্তু বাধার পাহাড় যেন শেষই হচ্ছিল না। অবশেষে তারা যখন পাহাড়ের সামনে এসে নামে, তাদের সামনে বড় বাধা হয়ে দাঁড়ায় এক ভয়ঙ্কর খরস্রোতা নদী। স্রোত এতই তীব্র যে খালি পায়ে নদী পার হওয়া একেবারে আত্মহত্যার সামিল। তবুও জ্যাক তার নিজের জানের মায়া ত্যাগ করে তার টিমের কথা ভেবে নিজেই নদীর মধ্যে নেমে পড়ে। সে জীবনে বাজি রেখে আস্তে আস্তে নদী পার হয় এবং অবশেষে নদীর অপর পাশে যেয়ে একটা গাছের সাথে শক্ত করে দড়ি বেঁধে নেয়। পরিকল্পনা অনুযায়ী স্মিথ জ্যাকবের স্ট্রেচারকে দড়ির সাথে বেঁধে নদীর মধ্যে নেমে পড়ে এবং আস্তে আস্তে সামনে এগোতে থাকে। কিন্তু বিপত্তি ঘটে মাঝপথে। স্ট্রেচারের সাথে দড়ির ক্লিপটা আটকে যেয়ে সেখানে আটকে যায়। জ্যাকব দুলছে আর নিচে রয়েছে মৃত্যুময় খরস্রোত। জ্যাক আর ভেলেরিনা তাকে বাঁচাতে মরিয়া হয়ে পড়ে। ঠিক সেই মুহূর্তে সেই যান্ত্রিক দানবটা আবারও তাদের সামনে এসে হাজির হয়। রোবটটা তাদের ওপরে শুরু করে মারাত্মক রকমের গুলির বর্ষণ আর সবাই দড়ি থেকে ছিটকে সোজা যেয়ে পড়ে একেবারে উত্তাল জলের মধ্যে। স্রোতের টানে তারা ভেসে গিয়ে পড়ে এক বিশাল ঝর্ণার খাদের মধ্যে। জ্যাক
কোনো রকমে জ্যাকবের হাতটা শক্ত করে ধরে থাকে, কারণ যদি সে জ্যাকবের হাত ছেড়ে দেয় তবে জ্যাকব কোথায় হারিয়ে যাবে আর তাকে খুঁজে পাওয়া যাবে না। কোনো রকমে প্রাণপণ নিয়ে তারা নদীর তীরে যেয়ে আশ্রে পড়ে। টিমের আর মাত্র 6 জন তখন বেঁচে ছিল, একেবারে বিধ্বস্ত এবং আধামরা অবস্থায়। ভোরবেলা তারা যখন গ্রামে যেয়ে পৌঁছায় তাদের বেঁচে থাকার আশা এক নিমিষেই শেষ হয়ে যায়। পুরো গ্রামটা শুধু ছাই আর ধ্বংসস্তূপে পরিণত হয়ে রয়েছে। মানে তারা আসার আগে এই রোবটটা ইতিমধ্যে পুরো গ্রামে নারকীয় তাণ্ডব চালিয়েছে। তাদের কাছে কোনো রেডিও নেই, সাহায্য পাওয়ার কোনো উপায় নেই। পুরো টিম একেবারে দিশাহারা হয়ে ভেঙে পড়তে শুরু করেছে। তখন জ্যাকের মাথায় হঠাৎ একটা কথা মনে পড়ে। কয়েক সপ্তাহ আগে তাদের ট্রেনিং চলাকালে নাসার বিজ্ঞানীরা যে অ্যাস্ট্রয়েড নিয়ে তাদেরকে বারবার সাবধান করছিল, আসলে এগুলো কোনো অ্যাস্ট্রয়েড ছিল না, বরং এগুলো ছিল এই রোবটগুলোর এক একটা মহাকাশযান। মানে পুরো পৃথিবী এখন ভয়ঙ্কর এলিয়েন বা রোবটের কবলে পড়ে গেছে। জ্যাক তার টিমকে চিৎকার করে বলতে থাকে, হতাশ হলে চলবে না, এই পরিত্যক্ত অবস্থা থেকে আমাদেরকে যেভাবেই হোক বেঁচে ফিরতে হবে। হঠাৎই তারা সেখানে একটা ট্যাঙ্কার দেখতে পায়। তখন জ্যাক তাদেরকে বলতে থাকে যে এই ট্যাঙ্কারটাই হবে আমাদের একমাত্র ভরসা, এটাকে যেভাবেই হোক সচল করতে হবে। প্রাণপণ চেষ্টা করার পরে ট্যাঙ্কারের ইঞ্জিন চালু হয়ে যায়, কিন্তু চাকাটা কাদার ভেতরে আটকে গিয়েছিল। তবে কোনো রকমে সবাই মিলে টেনে হিস্ট্রি সেটাকে বের করে, কিন্তু বিপদ কি আর এত সহজে পিছু সারে? তারা যখন সেখান থেকে বের হওয়ার পথ খুঁজে পেয়ে গেছিল তখনই সেই দানব রোবটটা আবারও তাদের মাথার উপরে এসে দাঁড়ায়। স্মিথ ট্যাঙ্কার থেকে নেমে জরুরি কিছু অ্যামিনেশন বা গুলির বক্স সংগ্রহ করতে গিয়েছিল। যখন সে বক্সটা নিয়ে ফিরে আসছিল ট্যাঙ্কারের দিকে, ঠিক তখনই সেই রোবটটা নিখুঁত নিশানা করে তাকে স্ক্যান করে এবং কোনো কিছু বুঝে ওঠার আগেই মাঝপথে তাকে ফায়ার করে একেবারে ছিন্ন ভিন্ন করে দেয়। এই কাহিনী দেখে জ্যাক সহ তার পুরো টিম একেবারে থতমত খেয়ে যায়। তবে এখানে হার মানলে চলবে না। জ্যাক কোনো রকমে আবারও স্মিথের ফেলে যাওয়া বক্সটা কুড়িয়ে ট্যাঙ্কারের ভেতরে ঝাঁপ দেয়। এদিকে ভ্যালেরিনা তখন পুরো ট্যাঙ্কারের কন্ট্রোল নিচ্ছিল, মানে সেই স্টিয়ারিং ধরে গাড়ি চালাচ্ছিল। চারপাশ থেকে ভয়ঙ্কর গুলির বর্ষণ হচ্ছিল তাদের উপরে। এক পর্যায়ে তারা যখন সেখান থেকে বের হয়ে যাওয়ার চেষ্টা করছিল, সেই রোবটটা এবার পুরো ট্যাঙ্কারকে টার্গেট করে। টার্গেট লক করার পরে এবার স্ক্যান করে নিয়ে সে ওই ট্যাঙ্কারকে ফায়ার করতে শুরু করে। যখন সেই রোবটটা বুঝতে পারে যে এই ছোটখাটো ফায়ারে পুরো ট্যাঙ্কারকে উড়িয়ে দেওয়া সম্ভব নয়, এবার সে তার ইন্টেলিজেন্সি ব্যবহার করে পুরো ট্যাঙ্কারকে আবারও স্ক্যান করে তার উপরে ভয়ঙ্কর মিসাইল মারা শুরু করে। তবে অবাক করা বিষয় হচ্ছে যে ট্যাঙ্কারটা এতটাই মজবুত ছিল যে এই ভয়ঙ্কর বিস্ফোরণেও অদ্ভুতভাবে টিকে ছিল। আর এই কাহিনী দেখে জ্যাক এবং তার টিম আবারও বেঁচে থাকার একটা আশা ফিরে পায়, কারণ তারা বুঝতে পেরেছিল যে এই ট্যাঙ্কারটা আসলে তাদের বেঁচে থাকার জন্য একমাত্র অবলম্বন। কিন্তু জ্যাক তার চোখের সামনে একে একে তার টিমের সদস্যদের নির্মমভাবে মরতে দেখছিল, যেটা দেখে জ্যাক আর সহ্য করতে পারছিল না। এক সময়ে সে যখন ভ্যালেরিনাকে বলে দ্রুত এই জায়গা থেকে ট্যাঙ্কারটি বের করে নেওয়ার জন্য, ঠিক তখনই ওই রোবটটা এবার ভ্যালেরিনাকে দেখতে পায়। তারপরে টার্গেট লক করে ভ্যালেরিনার বুক বরাবর ফায়ার করে বসে, যার কারণে ভ্যালেরিনাও জ্যাকের সামনেই তার প্রাণ হারায়। যেহেতু ভ্যালেরিনার হাতেই পুরো ট্যাঙ্কারের কন্ট্রোল ছিল, তখন ভ্যালেরিনা মারা যাওয়ার সাথে সাথে ট্যাঙ্কারটা নিয়ন্ত্রণ হারিয়ে সোজা গিয়ে ধাক্কা খায় পাহাড়ের গায়ে। মারাত্মক রকমের বিধ্বস্ত হয়ে ট্যাঙ্কারের ভেতরে থাকা সকলেই তাদের জ্ঞান হারিয়ে ফেলে। বেশ কিছুক্ষণ পরে জ্যাকের যখন জ্ঞান ফিরে, সে দেখতে পায় যে তার চারপাশে একেবারে শ্মশান হয়ে গেছে। টিম মেম্বারদের আর কেউ জীবিত নাই, শুধু জ্যাকব অজ্ঞান অবস্থায় তার পাশেই পড়ে রয়েছে। আর এদিকে সেই দানব রোবটটা তখনও আস্ত পাহাড়ের মতো চারপাশে ছিঁড়ে ফেলছিল। বৃষ্টির মধ্যে সে জ্যাকবকে তুলে নিয়ে আস্তে আস্তে সেই জায়গা থেকে সরে যেতে থাকে। তবে বৃষ্টিতে মাটি গলে কাদা হয়ে যাওয়ার কারণে সে বারবার পিছলে পড়ে যাচ্ছিল। অচেতন জ্যাকবকে নিয়ে পাহাড়ে উঠতে তার বেশ কষ্ট হচ্ছিল। তবে মিশনের এতক্ষণ পর্যন্ত সে যখন বেঁচে রয়েছে সে তার হাল ছাড়ে না। এমন সময়ে জ্যাকবের জ্ঞান ফিরে আসে। সে জ্যাকবকে ধন্যবাদ জানায় তাকে এতক্ষণ পর্যন্ত বাঁচিয়ে রাখার জন্য। তবে এবার জ্যাকব জ্যাককে বলতে থাকে, শত্রুপক্ষ যতই শক্তিশালী হোক না কেন, তার কোনো না কোনো দুর্বল জায়গা অবশ্যই থাকে। তাই এই মেশিনটাও যতই শক্তিশালী হোক, তারও একটা দুর্বল জায়গা রয়েছে, সেই জায়গাটা খুঁজে বের করো। বৃষ্টির ঝাপটার মধ্যে জ্যাক একটা জিনিস লক্ষ্য করে, সেটা হলো যে এই ভয়ঙ্কর রোবটের ঠিক পেছনে ঘাড়ের কাছে একটা ছোট ফাটল বা ছিদ্র রয়েছে। যখনই রোবটটা গরম হয়ে যাচ্ছিল, তখনই ভ্যাপসা বাষ্পের মতো গরম বাতাসগুলো সে ওই এক্সিট পয়েন্ট দিয়ে বের করে দিচ্ছিল। জ্যাকের চোখের কোণে চকচক করে ওঠে, আর সে বুঝতে পারে যে এটাই হচ্ছে তার দুর্বল জায়গা। আসলে এই রোবটটা ছিল একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি চালিত যান্ত্রিক রোবট, যেটা অটোমেটিক ভাবে চললো। গরম হয়ে যাওয়ার পরে তার ভেন্টিলেশনের জন্য গরম বাতাসগুলো সে তার ঘাড়ের পেছনের সেই এক্সিট পয়েন্ট দিয়ে বের করে দিত। এই ব্যাপারটা বুঝতে পারার পরে জ্যাক আর দেরি না করে জ্যাককে একটি গাছের আড়ালে লুকিয়ে রাখে, আর তাকে কথা দেয় যে সে ওই রোবটটাকে শেষ করে আবারও তাকে এখান থেকে রক্ষা করবে। এরপর জ্যাক আস্তে আস্তে নিজেকে আড়াল করে এক পা করে মাইনিং এলাকার দিকে এগিয়ে যেতে থাকে। ভেতরে ঢুকতেই তার চোখে পড়ে একটা
বিশাল জেসিবি মেশিন আর তার কন্ট্রোলার রিমোটও তার হাতের কাছে পেয়ে যায়। জ্যাক কোনো সময় নষ্ট না করে আকাশে একটা ফ্লায়ার গান ছুড়ে যেন সেই রোবটটাকে সেই খনির দিকে টেনে আনতে পারে। ফ্লায়ার গানের বিস্ফোরণে সেই রোবটটা সেদিকে ঘুরে তাকায় আর স্ক্যান করে আবারও এক পা করে সেদিকে এগোতে থাকে। ঠিক সেই মুহূর্তে জ্যাকব ডায়নামাইটের বিস্ফোরণ ঘটায়। রোবটটা পাথরের ওপরে হুমড়ি খেয়ে পড়ে যায়। জ্যাক মুহূর্তের মধ্যেই দেরি না করে জেসিবিটা নিয়ে সরাসরি রোবটের উপরে ঝাঁপিয়ে পড়ে। এরপরে সে ওই রোবটটাকে ঠেলে ঠেলে একটা পাহাড়ের খাঁজে আটকে দেয়। এরপর রিমোটের বাটন চাপ দিতে ওপর থেকে বিশাল পাথর ভাঙার মেশিনটা গর্জন করে ওঠে আর মেশিনের মধ্যে থেকে সেই পাথরগুলো খন্ড খন্ড হয়ে রোবটের ভেন্টিলেশন হোলের ভেতরে পড়তে শুরু করে। বুঝতেই পারছো তার পুরো সিস্টেম তছনছ হয়ে যাচ্ছে। আসলে পাথরের খন্ডগুলো পড়ার কারণে তার ভেন্টিলেশন জ্যাম হয়ে যাচ্ছিল, যার কারণে তার ভেতরের গরম বাতাসগুলো বাষ্প হয়ে এক্সিট পয়েন্ট দিয়ে বের হতে পারছিল না। ফলে ওই গরম বাতাসগুলো তার ভেতরে জমা হতে হতে তার মেশিন এবং কল কবজাগুলো গরমে উত্তপ্ত হতে হতে লাল হতে শুরু করে। আর এই কাহিনী দেখে জ্যাক আর ওই জায়গায় এক মুহূর্ত দেরি না করে এক দৌড় লাগায় এবং নিরাপদ দূরত্ব গিয়ে আড়ালে যে অবস্থান নেয়, কারণ সে বুঝতে পেরেছে যে কিছুক্ষণের মধ্যেই সে ব্লাস্ট হতে চলেছে। কিছুক্ষণের মধ্যেই প্রচন্ড এক বিস্ফোরণে পুরো খনি কেঁপে ওঠে আর সেই রোবটটা এক বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে তার পুরো অঙ্গ প্রত্যঙ্গ চারিদিকে ছড়িয়ে পড়তে থাকে। যাই হোক, এখানে আর সময় নষ্ট না করে জ্যাক দ্রুত জ্যাকবের কাছে চলে আসে এবং তাকে দেওয়া কথা মতো তাকে কাঁধে তুলে নেয় এবং ক্লান্ত শরীর নিয়ে আবারও সে বেস ক্যাম্পের দিকে এগোতে থাকে। তার শরীর প্রচন্ড ক্লান্ত, তার শরীর থেকে তখন রক্ত ঝরছে। তবে সে যেহেতু এই পর্যন্ত বেঁচে রয়েছে তাই সে আর দমে যাওয়ার পাত্র নয়। অনেক কষ্টে সে তার পুরো শক্তি দিয়ে অবশেষে জ্যাকবকে আহত অবস্থায় বেস ক্যাম্পে এসে পৌঁছাতে সক্ষম হয়। যখন সে বেস ক্যাম্পে এসে পৌঁছায় তখন সে বুঝতে পারে যে পুরো এলাকায় হাহাকার অবস্থা, চারিদিকে ধ্বংসযজ্ঞ আর আর্তনাদ। জ্যাক জ্যাকবকে কাঁধে করে নিয়ে অবশেষে তাদের মিশনের সেই কাঙ্ক্ষিত ফিনিশ লাইন পার করে। তারা দুজনে এখন অফিসিয়ালি ইউএস আর্মি রেঞ্জার। মেডিকেল টিম চলে আসে আর দ্রুত জ্যাকবকে নিয়ে যেয়ে তার পায়ের ট্রিটমেন্ট শুরু করে দেয়। কিন্তু এখানে জ্যাক জানতে পারে যে তাদের মিশন এখন আর শেষ হওয়ার নয়, বরং তাদের মিশন মাত্র শুরু হয়েছে। কারণ ওই যে রোবটটাকে সে ধ্বংস করে এসেছে, আসলে এই রোবট একটাই নয়, বরং আকাশ থেকে আরো হাজার হাজার রোবট পুরো পৃথিবী জুড়ে ছড়িয়ে পড়েছে, যার কারণে প্রত্যেকটা দেশে খুব ভয়ঙ্কর ভাবে মহামারী ছড়িয়ে পড়েছে। ক্যাপ্টেন জ্যাকের কাছে এসে গম্ভীর গলায় বলতে থাকে, পুরো পৃথিবীতে এই মেশিনগুলো ছড়িয়ে পড়েছে এবং তারা এমন ভয়ঙ্কর তাণ্ডব লীলা চালাচ্ছিল যে আমরা এদিকে ব্যাটালিয়ন ফোর্স পাঠাতে যেয়ে তোদেরকে আমরা সাহায্য করতে পারিনি। খবরের মাধ্যমে দেখা যাচ্ছে অ্যাস্টেরয়েডের টুকরো হয়ে পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়েছে এরকম হাজার হাজার রোবট। বিশ্বজুড়ে সব দেশের সেনাবাহিনী এখন যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। তবে এখানে ক্যাপ্টেন জ্যাককে জিজ্ঞেস করে যে তুমি কিভাবে এই ভয়ঙ্কর রোবটকে একাই কোনো অস্ত্র ছাড়া নিধন করে ফেললে। তখন জ্যাক তার ক্যাপ্টেনকে এই সকল ঘটনা বলে যে কিভাবে সে ওই রোবটের দুর্বল পয়েন্ট খুঁজে বের করে তাকে হত্যা করেছে। জ্যাকের এই বুদ্ধিমত্তা এবং সাহসের পরিচয় পেয়ে এবার ক্যাপ্টেন জ্যাকের কাঁধে হাত রেখে গম্ভীর গলায় বলে, এই সম্মানটা শুধু তোমারই প্রাপ্য। তুমি যেভাবে বুদ্ধিতে এবং সাহসে ওই রোবটটাকে মেরে ফেলেছো তা এক কথায় অবিশ্বাস্য। আমি দ্রুতই পুরো আমেরিকার আর্মিদের কাছে ওই রোবটের দুর্বল পয়েন্টের কথা জানিয়ে দেব, যেন তারা খুব অল্প সময়ে সকল রোবটকে কাবু করতে সক্ষম হয়। এটা জানার পরে তিনি পুরো আমেরিকার মিলিটারি ফোর্সের বেজে এই নিউজটা জানিয়ে দেয় এবং একে একে প্রত্যেকটা সোলজারের কানে চলে যায় এই রোবটটাকে কিভাবে কাবু করতে হবে। পুরো বিশ্ব যখন যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছিল, এদিকে ক্যাপ্টেন এবার তার রুমের মধ্যে জ্যাকের কাঁধে তুলে দেয় সেই কাঙ্ক্ষিত ইউএস আর্মির রেঞ্জার পদক। ক্যাপ্টেন বলে, জ্যাক, এখন থেকে তুমি শুধু একজন সাধারণ আর্মি নও, তুমি হচ্ছো একজন আমেরিকান মিলিটারির আর্মি রেঞ্জার। তোমার জন্য আমি নতুন টিম রেডি করে রেখেছি। এবার তোমার এই নতুন টিমকে নিয়ে বেরিয়ে পড়তে হবে এই ভয়ঙ্কর যান্ত্রিক রোবটদের সাথে সামনাসামনি যুদ্ধের জন্য। জ্যাকের চোখে এখন আগের মতো আর কোনো ট্রমা নেই, তার বদলে এখন জ্বলছে এক অসীম জেদ আর দৃঢ়তা। এবার সে তার নতুন টিমের সামনে যেয়ে দাঁড়ায়। সে তার টিমের সকলকে বলে যে চলো বন্ধুরা, আমাদের যুদ্ধ হতে চলেছে এক ভয়ঙ্কর এলিয়েনদের বিরুদ্ধে। এখান থেকে জ্যাক সহ হাজার হাজার ইউএস মিলিটারি আর্মি রেঞ্জার বেরিয়ে পড়ে এই ভয়ঙ্কর রোবটদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। আর এখানেই এই মুভির শেষ হয়। তো বলো কেমন হয়েছে মুভির এক্সপ্লেনেশন? যদি ভালো লেগে থাকে তবে সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে খুবই দ্রুত নতুন একটা মুভির এক্সপ্লেনেশন ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।